নমস্কার। জ্যোতিষের দুটো পার্ট রয়েছে। একটা হলো আমাদের জন্মকুণ্ডলী বার্থ চার্ট অ্যানালিসিস, যাকে স্ট্যাটিক প্রমিস বলে। আর একটা হলো দশা বিচার, যাকে ডাইনামিক প্রমিসও বলে। অর্থাৎ আমার সময়টা কেমন চলছে বা সময় কেমন আসছে। সময়ই লাইফের ইভেন্টকে ভোগ করায়, সময়ই মানুষকে চেঞ্জ করে দেয়। সময় ভালো চললে আমার জন্মছকের অনেক দুর্বলতা চোখে পড়বে না। আবার সময় যখন খারাপ চলে, জন্মছকের বড় বড় রাজযোগ ধনযোগ কাজে আসে না। তাই সময় আলটিমেট, সময় শেষ কথা বলে। এই সময় বা কালচক্র বিচারের একটি পদ্ধতি হলো বিংশোত্তরী দশা সিস্টেম বিচার, যেখানে একটি মেন প্ল্যানেট থাকে এবং বিশেষ সময়ে মেজরলি সেই প্ল্যানেটটা অ্যাক্টিভ থাকে। এই মহাদশালট বা দশাপতি এই বিশেষ সময়ে আমাদের জীবনকে রুল করে। এই টাইম পিরিয়ডে আমরা সেই দশাপতি গ্রহের মতো অ্যাক্ট করতে থাকি। এই কনসেপ্ট থেকেই জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট দশা লগ্ন সিস্টেমের উৎপত্তি। এবং এই দশা লগ্ন পদ্ধতির বর্ণনা জ্যোতিষের খুব প্রাচীন গ্রন্থ ক্লাসিক্যাল টেক্সট উত্তর কালামৃতে বিস্তৃতভাবে রয়েছে। এই পদ্ধতির প্রধান রুল কি? ধরুন, জন্মগতভাবে আমি একজন এই মেষ লগ্নের ব্যক্তি। এখন বর্তমান সময়ে আমার যে গ্রহটা অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ যে গ্রহের মহাদশা এখন চলছে বিংশোত্তরী মতে ধরছি, সেই গ্রহটা হলো শনি। এখন আমার জন্মছক খুলে দেখলাম যে শনি বসে রয়েছে আমার জন্মছকে এই সিংহ রাশির ঘরেতে। শনির মহাদশা চলে 19 বছর ধরে। তাহলে এই দশা লগ্ন কনসেপ্ট অনুসারে শনির মহাদশা যতদিন চলবে, কার্যকরভাবে আমি একজন এই সিংহ লগ্নের ব্যক্তি হয়ে যাব, যার লগ্নে রয়েছে শনি। অর্থাৎ কার্যক্ষেত্রে আমি এই শনির দশাকালে একজন সিংহ লগ্নের ব্যক্তি হিসাবে অ্যাক্টিভ থাকব, যার লগ্নে শনি রয়েছে। যদিও বাই বার্থ জন্ম ছক অনুসারে বা জন্ম লগ্ন চার্ট অনুসারে আমি একজন মেষ লগ্নের ব্যক্তি। তাই দশা যখন চেঞ্জ হয়, মানুষের মানসিকতা, তার চিন্তাভাবনা, অ্যাটিটিউড, কাজ করার ধরন, তার লাইফস্টাইল ইত্যাদির মধ্যে আমূল পরিবর্তন আসে এবং লাইফের মধ্যে একটা মেজর চেঞ্জ তার চলে আসে। সেই জন্য দেখবেন, যখনই কোনো মানুষের শনির মহাদশা চলে, শনির মহাদশার মধ্যে দিয়ে কোনো মানুষ যখন এগোয়, সেই মানুষটা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হতে থাকে। সে বয়স্ক মানুষদের মতো অ্যাক্ট করে। সে ভিতর থেকে ভিতর ড্রাই হতে থাকে, তার মধ্যে সিরিয়াসনেস তাড়াতাড়ি চলে আসে। শনির মহাদশায় মানুষকে খুব হার্ডওয়ার্কও করতে হয়, নিঃসঙ্গতা, সে ধীরে ধীরে ভালোবাসতে থাকে। বিংশোত্তরী মতে শনির মহাদশার পরেই আসে বুধের মহাদশা। বুধের মহাদশা যখন কারো চলে, দেখবেন যে বন্ধু, কানেকশান, যোগাযোগ, ফ্রেন্ড সার্কেল তার বাড়ে। এডুকেশান, পড়াশুনোর সাথে যুক্ত হওয়ার প্রবণতা তৈরি হয়। কোনো কোর্সের সাথেও কোনো না কোনোভাবে এরা যুক্ত হয়ে যায়।
তার মধ্যে ব্যবসায়িক মানসিকতাও তৈরি হয়। অর্থাৎ বুধের কারকত্ব তার মধ্যে চলে আসে এবং বুধের ন্যাচারাল কারকত্ব এই সময়ে তার জীবনে রুল করতে থাকে। দশা লগ্নের এই কনসেপ্টটা অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে বিশেষ করে আমরা বুঝতে পারি, আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে খুব ভালো টাইম পিরিয়ড তার চলবে, অর্থাৎ যে গ্রহটা মহাদশাতে অ্যাক্টিভ রয়েছে মনে হচ্ছে সে খুব ভালো রেজাল্ট তাকে দেবে। লগ্ন অনুসারে হয়তো সেই গ্রহটা যোগকারী গ্রহ, লগ্নপতির মিত্র গ্রহ, ভালো রাশিতে রয়েছে, লগ্ন সাপেক্ষে শুভ ভাবে রয়েছে। তাও দেখলাম যে সেই মহাদশাতে সেই ব্যক্তির লাইফে বড় কিছু হলো না, বিশেষ কিছু হলো না, তেমনভাবে লাইফে প্রভাব ফেলতে পারল না। সেই মহাদশায় হয়তো কিছুটা দিয়েছে, কিন্তু অনেকটা আবার নিয়েও সেই মহাদশা চলে গেল। আবার এমন গ্রহের মহাদশা থেকে আপনি লাভ পেয়ে গেলেন যাকে নিয়ে বিশেষ কিছু আশা করেননি, বরং ভয়ে ভয়ে ছিলেন। লগ্ন অনুসারে সেই গ্রহটা কারক না, লগ্নপতির মিত্র না, শুভ ভাবেতে সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে নেই, তবুও সেই মহাদশাকালে আপনি স্ট্রাগল করেও অনেকটা উঁচু জায়গাতে, অনেক বড় জায়গাতে পৌঁছে গেলেন। কিভাবে আমরা বুঝব যে মহাদশা আমার কেমন যাবে, এবং বিশেষ করে মহাদশার মধ্যে যে অন্তর্দশাগুলো আসবে সেগুলো আমার লাইফে কেমন ছাপ ছেড়ে যাবে, কোন অন্তর্দশা আমার জন্য খুব স্ট্রাগলিং হবে, আমার জন্য ঘাতক অশুভ হিসাবে দাগ ফেলে যাবে, আর কোন অন্তর্দশায় আমি ভীষণ রকমভাবে গ্রোথ করতে পারি, আমার লাইফে একটা গোল্ডেন পিরিয়ড আসবে। দশা লগ্নের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমরা এই সমস্ত বিষয়গুলো বুঝে যেতে পারি। তাহলে এইবারে আমরা এই বিষয়টা আরও ডিটেলসে বোঝার চেষ্টা করব, এবং বুঝতে গেলে অবশ্যই জন্মছক লাগবে। জন্মছকের মাধ্যমেই আমি আপনাদের বোঝাবো। যেমন ধরুন, আজ সকালেই এক ভদ্রলোকের জন্মছক দেখার আমার সৌভাগ্য হয়েছিল। তার এই বৃষ লগ্নের জন্মছক, অর্থাৎ এইখানে তার লগ্ন, লগ্ন কুণ্ডলী অনুসারে বৃষ লগ্নের মানুষ। চতুর্থ ভাবেতে অর্থাৎ এই সিংহ রাশির ঘরেতে তিনটে গ্রহ, রবি, শুক্র, মঙ্গল। পঞ্চমে রয়েছে কন্যাতে বুধ, কেতু। সপ্তমে শনি, দশমেতে চন্দ্র, একাদশেতে রাহু, আর দ্বাদশে বৃহস্পতি বক্রী অবস্থাতে রয়েছে এনার লগ্ন কুণ্ডলী অনুসারে। এই ব্যক্তির 1988 থেকে 2006 18 বছর ধরে একাদশে যে রাহু রয়েছে সেই রাহুর মহাদশা চলেছিল। এখন এই লগ্ন অনুসারে উনি জানেন যে এই লগ্ন অনুসারে রাহু কারক গ্রহ, সে আবার একাদশে বসে রয়েছে। সুতরাং ভেবেছিলেন যে রাহুর মহাদশায় রাতারাতি জীবন পাল্টে যাবে, প্রচুর উন্নতি হবে, অনেক ধন সম্পদ চলে আসবে, ছাদ ফুটো করে অর্থ আসবে, লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। কিন্তু বাস্তবে রাহুর মহাদশায় হয়তো মাঝে মাঝে কিছু উন্নতি হয়েছে, কিন্তু অনেক লসও হয়েছে, এবং রাহুর মহাদশার শেষে নিট ফল 0।
অর্থাৎ আগে যেমন ছিলেন প্রায় সেরকম অবস্থায় রয়েছেন। কেন এমন হলো আমরা অ্যানালিসিস করব দশা লগ্ন পদ্ধতির মাধ্যমে। দশা লগ্ন যখনই আমি কাজে লাগাবো, যে গ্রহের মহাদশা চলছে সেই গ্রহটা কোথায় রয়েছে দেখব, কোন রাশিতে রয়েছে। যেমন এখানে মীন রাশির ঘরেতে রাহু রয়েছে, সুতরাং মীন রাশিতে আমি দশা লগ্ন কল্পনা করব। অর্থাৎ এই রাহুর মহাদশা 18 বছরের জন্য। কার্যক্ষেত্রে এই ব্যক্তি মীন লগ্নের মানুষ হিসাবে অ্যাক্ট করবেন, যার লগ্নে রাহু রয়েছে, যদিও জন্মগতভাবে তিনি বৃষ লগ্নের হতেই পারেন, কিন্তু কার্যক্ষেত্রে এই 18 বছর তিনি মীন লগ্নের মানুষ হিসাবে কাজ করবেন। দেখুন, মীন লগ্নের মীন তার দশা লগ্ন, দশা লগ্নের লগ্নপতিকে বৃহস্পতি, সেই বৃহস্পতি বক্রী অবস্থাতে রয়েছে। অর্থাৎ যে গ্রহের দশা চলছে তার ডিসপোজিটার অর্থাৎ তার রাশির স্বামী সে বক্রী অবস্থায় রয়েছে বা দশা লগ্নের লগ্নপতি বক্রী রয়েছে। ফলে একটা হালকা সম্ভাবনা রয়েছে যে এই দশা পিরিয়ডে লাইফে ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা, চেঞ্জেস অনেক আসবে। এখন কিভাবে আমরা অ্যানালিসিস করি, বিভিন্ন অন্তর্দশাগুলো কেমন যাবে তা একটু বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ এই দশা পিরিয়ডে আমি হয়ে গেলাম মীন লগ্নের ব্যক্তি, আমার লগ্ন সাপেক্ষে বিভিন্ন অর্থাৎ দশা লগ্ন সাপেক্ষে বিভিন্ন গ্রহরা কোন পজিশনে রয়েছে সেই অন্তর্দশাকালে সেই হাউসগুলো অ্যাক্টিভ থাকবে। যেমন রাহুর মহাদশায় যখন বৃহস্পতির অন্তর্দশা চলবে তখন তার সেকেন্ড হাউস অ্যাক্টিভ থাকবে। রাহুর মহাদশায় যখন রবি, শুক্র, মঙ্গল অ্যাক্টিভ থাকবে, দশা লগ্ন সাপেক্ষে এরা ষষ্ঠ ভাবেতে রয়েছে, তাহলে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ থাকবে। রাহুর মহাদশায় যখন বুধ বা কেতুর অন্তর্দশা চলবে, এরা দশা লগ্ন সাপেক্ষে সপ্তমে রয়েছে, তাই সপ্তম ভাব অ্যাক্টিভ থাকবে মেজরলি। যখন রাহুর মহাদশায় শনির অন্তর্দশা চলবে, দশা লগ্ন সাপেক্ষে শনি নবম ভাবেতে রয়েছে, নবম ভাব অ্যাক্টিভ থাকবে। রাহুর মহাদশায় যখন চন্দ্রের অন্তর্দশা চলবে তখন দশা লগ্ন সাপেক্ষে সে দ্বাদশ ভাবেতে রয়েছে, সুতরাং দ্বাদশ ভাব এই সময় অ্যাক্টিভ থাকবে। এটা মোটামুটি একটা নিয়ম। এখন কিভাবে আমরা বুঝব যে আমার জন্য কোন অন্তর্দশাটা খুব খারাপ আর কোন অন্তর্দশায় আমার লাইফে ভীষণ রকম গ্রোথ হবে, তা বোঝার জন্য প্রথম যে নিয়ম, খারাপটা বোঝার জন্য প্রথম যে নিয়ম সেটা হলো আমার দশা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবেতে যে গ্রহগুলো থাকবে তাদের অন্তর্দশায় আমাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। যেমন ধরুন, এখানে দশা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবেতে রবি, শুক্র রয়েছে, মঙ্গলও রয়েছে ষষ্ঠে, সুতরাং রাহুর মহাদশায় রবির অন্তর্দশায় আমাকে অ্যালার্ট থাকতে হবে, রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশায় আমাকে অ্যালার্ট থাকতে হবে, রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশায় আমাকে অ্যালার্ট থাকতে হবে। আর রাহুর সাপেক্ষে চন্দ্র দ্বাদশে রয়েছে, সুতরাং রাহুর মহাদশায় চন্দ্রের অন্তর্দশাতেও আমাকে অ্যালার্ট থাকতে হবে। এর মধ্যে কোনটা বেশি আমার জন্য ঘাতক অশুভ, সব থেকে খারাপ সময়, সেটা বোঝার জন্য বলা হচ্ছে যে দশা লগ্ন সাপেক্ষে
যে গ্রহগুলো আমার ষষ্ঠ অষ্টম দ্বাদশে রয়েছে তার মধ্যে যদি কোনো ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট থাকে এবং সেই ন্যাচারাল বেনিফিক প্ল্যানেটটা যদি কোনো ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট দ্বারা অর্থাৎ শনি মঙ্গল রাহু কেতু এদের দ্বারা পীড়িত হয়ে যায়, সেই অন্তর্দশাটা অত্যন্ত খারাপ। যেমন ধরুন এখানে দেখুন ষষ্ঠ ভাবেতে রবি রয়েছে। আমরা জানি দশা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবেতে রবি রয়েছে। আমরা জানি ষষ্ঠ ভাবেতে রবি থাকা খারাপ না। আমার লগ্ন সাপেক্ষেও ষষ্ঠ ভাবেতে একই নিয়ম, লগ্ন সাপেক্ষেও ষষ্ঠে রবি থাকা খারাপ না। একই রকমভাবে একই নিয়ম দশা লগ্ন সাপেক্ষেও ষষ্ঠে রবি থাকা খারাপ না। দশা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে মঙ্গল থাকাও খারাপ না। উপচয় ভাব 3, 6, 10, 11তে রবি মঙ্গল শনি এরা ভালো ফল দেয়। সুতরাং রাহুর মহাদশায় রবির অন্তর্দশা অতটা খারাপ হবে না। রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশাও অতটা খারাপ হবে না। কিন্তু এখানে ষষ্ঠ ভাবেতে একটা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট রয়েছে শুক্র। শুক্রের জন্য ষষ্ঠ ভাব মরণ কারক স্থান। আবার সেই শুক্র দেখুন যে ক্রুয়েল প্ল্যানেট ক্রুর গ্রহ রবি দ্বারা পীড়িত হচ্ছে, আবার ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট মঙ্গল দ্বারাও সে পীড়িত হচ্ছে। আর একটা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট শনির দশম দৃষ্টি গিয়ে শুক্রের উপরে পড়ছে। সুতরাং রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা ভীষণ রকমভাবে খারাপ। রাহুর মহাদশায় চন্দ্রের অন্তর্দশাও খারাপ, কারণ চন্দ্রকেও আমরা মূলত বেনিফিক প্ল্যানেট হিসাবেই ধরি। চন্দ্রের উপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে। সুতরাং রাহুর মহাদশায় চন্দ্রের অন্তর্দশাও খারাপ। রাহুর মহাদশায় শুক্রের অন্তর্দশা অনেক দিন চলে, 3 বছর। এই 3 বছর টাইমটা এনার জন্য সব থেকে বেশি খারাপ। কোন দিক থেকে খারাপ আসবে সেটাও আমরা বুঝতে পারি। যেমন ধরুন এই দশা লগ্ন সাপেক্ষে শুক্র হলো তৃতীয় পতি আর অষ্টম পতি। অষ্টম ভাব আকস্মিকতা ভাব, আকস্মিকতার ভাব সাডেননেস, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সাডেন লস ইত্যাদির ভাব। আবার অষ্টমের অষ্টম হলো তৃতীয়। সুতরাং তৃতীয় ভাবের মধ্যেও অষ্টমের এনার্জি রয়েছে। সুতরাং এই 3 বছর সময়কালে এনার জীবনে সাডেন দুর্ঘটনা, সাডেন লস ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে। একই রকমভাবে রাহু চন্দ্রের এই সময়কালটাও বিশেষ অশুভ। আগেই দেখালাম চন্দ্র এই দশা লগ্ন সাপেক্ষে পঞ্চম পতি। সুতরাং পঞ্চম ভাবের খারাপ ফল আসতে পারে। পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধিভ্রমেতে লস, স্পেকুলেশন থেকে লস, এডুকেশনের জন্য খারাপ, সন্তানের জন্য খারাপ, এই সমস্ত বিষয় থেকে সমস্যা আসার প্রবল যোগ রয়েছে। খারাপগুলো বললাম, এখন ভালো কোনটা, অর্থাৎ কোন অন্তর্দশায় তিনি জীবনে অনেক বড় জায়গায় যেতে পারেন, অনেক গ্রোথ, অনেক লাভ আসতে পারে, কিভাবে আমরা বুঝতে পারি। আমি বোঝানোর সুবিধার জন্য আমি মহাদশাটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনারা একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝে যান। রাহুর পরে আমরা জানি বৃহস্পতির মহাদশা আসে। বৃহস্পতির মহাদশা চলে 16 বছরের জন্য। অর্থাৎ বৃহস্পতির মহাদশা যখন চলবে
তখন তার দশা লগ্ন হয়ে যাবে এই মেষ, অর্থাৎ এই 16 বছর কার্যক্ষেত্রে তিনি মেষ লগ্ন হিসাবে অ্যাক্ট করবেন। যদিও জন্মলগ্ন অর্থাৎ জন্ম লগ্ন চার্ট অনুসারে তিনি বৃষ লগ্নের ব্যক্তি। এখন দেখুন, এই বৃহস্পতি কিন্তু জন্মছকে খুব একটা কারক গ্রহ না। তার কারণ তার অরিজিনাল হলো বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা শুভ মানা হয় না। বৃহস্পতিকে এই লগ্নের লগ্নপতি শুক্রের শত্রু গ্রহ, সে আবার দ্বাদশে বক্রী অবস্থায়, লগ্ন সাপেক্ষে জন্ম লগ্ন সাপেক্ষে দ্বাদশে বক্রী অবস্থায় রয়েছে। তাই এই দশাতে উনি বিশেষ আশাও করেননি, ভেবেছিলেন জীবনে খারাপ হবে, কিন্তু আলটিমেট এই মহাদশায় উনি অনেক গেইন করেছেন। কেন করেছেন? তার কারণ বৃহস্পতি বসে রয়েছে এখানে মেষ রাশির ঘরেতে, অর্থাৎ দশা লগ্নের লগ্নপতিকে মেষের মালিক মঙ্গল। সেই মঙ্গল দেখুন দশা লগ্ন সাপেক্ষে ত্রিকোণে বসে রয়েছে, পঞ্চম ভাবেতে রয়েছে। ত্রিকোণের অধিপতি পঞ্চমপতি, তার মিত্র গ্রহ রবিকেও সঙ্গে নিয়েছে। তার পাশাপাশি ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট শুক্র সাথে রয়েছে। সেই জন্য এই মহাদশাটা আপাত দৃষ্টিতে দশা লগ্নের সূত্র অনুসারে মহাদশাটা পজিটিভ মনে করা হচ্ছে। এখন কোন অন্তর্দশায় উনি বেশি লাভ পাবেন তা বোঝার জন্য আমাদের জানতে হবে যে আমাদের জন্মছকের কিংমেকারকে, কিংমেকার গ্রহকে। আমাদের যে লগ্ন চার্টের আমরা জানি লগ্নপতি গ্রহটাই আমাদের জীবনের সবথেকে শক্তিশালী গ্রহ। লগ্নপতিকে কিংমেকার বলা হয়। ঠিক তেমনইভাবে যখনই আমার কোনো দশা চলবে, সেই দশা লগ্নের লগ্নপতি গ্রহটাই সেই দশা পিরিয়ডে, যেমন এখানে বৃহস্পতির মহাদশা 16 বছর ধরে চলছে, এই 16 বছর টাইম পিরিয়ডে দশা লগ্নের লগ্নপতি মঙ্গল সেই কিন্তু কিংমেকার। এই মঙ্গল যদি শক্তিশালী অবস্থায় থাকে, অর্থাৎ দশা লগ্নের কন্ডিশন হলো দশা লগ্নের লগ্নপতি যদি স্ট্রং থাকে, তবেই কিন্তু সে ভালো রেজাল্ট দিতে পারবে। সেই দশা লগ্নের লগ্নপতি গ্রহটা যে যে গ্রহের টাচে থাকবে বা যে যে গ্রহের কনজাংশন দ্যুতিতে থাকবে, সেই সমস্ত গ্রহকে সে পজিটিভ করে দেবে বা তাদেরকে সোনা বানিয়ে দেবে। যেমন ধরুন এখানে দশা লগ্নের লগ্নপতি মঙ্গল, সে রবির সাথে রয়েছে, শুক্রের সাথে রয়েছে, আর সে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা খুব ভালো যাবে। অনেকটা সময় 2 বছর 8 মাস বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা চলে। বৃহস্পতির মহাদশায় রবির অন্তর্দশা বেশ ভালো যাবে। বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা ভালো যাবে। আর দেখুন দশা লগ্নের লগ্নপতি সে যেহেতু শুভ অবস্থায় রয়েছে, তাই আমি এটাও বলতে পারি যে বৃহস্পতির মহাদশায় মঙ্গলের অন্তর্দশা এগুলো ভালো যাবে। অর্থাৎ প্রায় এই অন্তর্দশাগুলো কিন্তু পরপরই আসে। বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা রবি আসে, বৃহস্পতি চন্দ্র আসবে, তারপরে বৃহস্পতি মঙ্গল আসবে। অর্থাৎ পরপর এই অন্তর্দশাগুলো সিকোয়েন্সে আসবে। 2014 থেকে 2020 প্রায় 6 বছর ধরে পরপর এই
অন্তর্দশাগুলো উনি ভোগ করেছিলেন এবং এই টাইম পিরিয়ডে উনি ভীষণ রকম গেন করেছিলেন। কিভাবে গেন করছেন, কোন কোন দিক থেকে গেন করছেন, যে হাউসগুলো অ্যাক্টিভ আছে, যেমন ধরুন বৃহস্পতি শুক্রতে দশা লগ্ন সাপেক্ষে শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি, সুতরাং সেকেন্ড হাউস, সেভেন্থ হাউস, বিজনেস, ফাইন্যান্স এই সমস্ত দিক থেকে ভালো ফল করেছিলেন। বৃহস্পতির মহাদশায় রবি পঞ্চম পতি, সুতরাং ফিফথ হাউস থেকে ফিফথ হাউসের ভালো রেজাল্ট পেয়েছিলেন। স্পেকুলেশন থেকে গেন করেছিলেন। চন্দ্র চতুর্থপতি এই লগ্ন সাপেক্ষে দশা লগ্ন সাপেক্ষে, সুতরাং প্রপার্টির দিক থেকে ভালো ফল পেয়েছিলেন। মঙ্গল লগ্নপতি এবং অষ্টমপতি, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকেও এই সময় লাভ পেয়েছিলেন। নিজের পার্সোনালিটি ইমেজ ডেভেলপমেন্ট দিক থেকেও ইনি গেন করেছিলেন। অর্থাৎ পরপর এই অন্তর্দশাগুলো থেকে উনি যথেষ্ট গেন করেছিলেন এবং এই সময়ে উনি ভালো লাইফের মধ্যে গ্রোথ পেয়েছিলেন। এই সময়টাই ওনার লাইফের জন্য গোল্ডেন পিরিয়ড হিসাবে কাজ করেছিল। তাহলে আমরা বুঝলাম যে দশা লগ্নর মাধ্যমে কিভাবে আমরা কোন অন্তর্দশাটা আমার জন্য ভীষণ রকম অশুভ, আবার কোন অন্তর্দশাটা আমার লাইফে বড় ধরনের চেঞ্জ বা গোল্ডেন পিরিয়ড হিসাবে কাজ করবে, আমরা সহজেই কিভাবে বুঝব এবং দশা লগ্ন আমাদের জীবনের সাথে কেমনভাবে খেলা করে বোঝানোর চেষ্টা করলাম। এবং সাধারণ দেখতে লাগা কোনো দশা থেকে আমরা স্পেশাল রেজাল্ট কিভাবে পাই। তাহলে আজকের মতো শেষ করছি। ধৈর্য ধরে শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ।